বেসিক্যালি আজকে আমাদের দিল্লির লাস্ট ডে, মানে এই ট্যুরের তো লাস্ট ডে। কালকে আমাদের ফিরে যাওয়া, কাল 9টার সময় এখান থেকে বেরোবো, আমাদের 12টার দিকে ফ্লাইট আছে। তো বেসিক্যালি এই ট্যুরের আজকেই লাস্ট ডে। আজকে আমরা দিল্লিটা ঘুরবো। দিল্লির যেখানে পুরোটা হয়তো হবে না, একদিনে কি আর পুরোটা কভার করা সম্ভব, তার জন্য বেশ অনেক দিনের ট্যুর লাগে। তো চেষ্টা করবো 2-1টা জায়গায় কভার করার, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবো। দিল্লি লোকাল ট্যুরের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে আরও একবার বিগ ওয়েলকাম। এখন আমরা এসে গেছি অক্ষরধাম মন্দিরের ঠিক বাইরে। ওই যে পার্কিংটা দেখা যাচ্ছে, আমরা ঠিক পার্কিং এর অপোজিটের রাস্তাতেই দাঁড়িয়ে আছি। ওই যে ওখানে নীল রঙের একটা হোর্ডিং আছে, ওখান থেকেই আমাদের যেতে হবে। ওখান থেকে গিয়ে পার্কিং করতে হবে, করে তারপর ভিতরে ঢুকতে হবে। স্বামীনাথন অক্ষরধাম মন্দির ভারতের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির, বলা যায় বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির। সুন্দরভাবে নির্মিত অক্ষরধাম মন্দিরটি 144 ফুট উঁচু, 316 ফুট চওড়া এবং 356 ফুট লম্বা পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির ক্যাম্পাস হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ড করা হয়েছে, যা দিল্লির নয়ডাতে অবস্থিত। মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি প্রয়োজন হয় না, তবে তার ভিতরে বিভিন্ন স্থান এবং অনুষ্ঠান দেখার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে আপনি যে স্থানগুলো ঘুরতে পারবেন তা হলো মন্দিরের পুরো ক্যাম্পাস, মন্দিরের ভিতরটা, গজেন্দ্রপীঠ, নারায়ণ সরোবর, ভারত উপবন, যোগী হৃদয়, এই স্থানগুলি। আর যেগুলো আপনাকে পে করতে হবে সেগুলো বিভিন্ন প্রদর্শনীর জন্য। এবং সন্ধেবেলা যদি ওয়াটার শো দেখতে চান তাহলে তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে আলাদা করে। সেগুলোর বেশিরভাগ টিকিট মূল্য 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত হতে পারে। আর 4 বছরের নিচের শিশুদের কোনো টিকিট মূল্য লাগে না। সকাল 10টা থেকে সন্ধে 8টা পর্যন্ত মন্দির খোলা পেয়ে যাবে। সন্ধ্যা আরতির সময় সন্ধে 6:30 এবং যে ওয়াটার শোটা হয় এটা সন্ধে 7:30 থেকে হয়, প্রায় 25 মিনিটের শোটা চলে। এই শোতে ভিডিও প্রজেকশন, লাইট, মাল্টি কালার লেজার, ওয়াটার জেট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া উইকেন্ডে মানে সানডে, স্যাটারডে আর সরকারি ছুটির দিনগুলোতেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। মন্দিরের প্রবেশের সময় বিভিন্ন রকমের সিকিউরিটি চেকিং এর মধ্যে দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে ক্যামেরা, মোবাইল, কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস, কোনো রকমের পেট, খেলনা বা আপনার ছাতা ভিতরে অ্যালাউ নয়। আর ভিতরে ঢোকার ড্রেস কোড একটা রয়েছে, যেটাতে আপনাকে হাঁটুর নিচ অবধি ড্রেস পরে ঢুকতে হবে। যদি আপনার না থাকে, হাঁটুর উপর পর্যন্ত ড্রেস হয়ে থাকে, তাহলে ওরা ঢোকার সময় একটা ধুতি দেবে, যেটাকে আপনার ড্রেসের উপর থেকে জড়িয়ে নিতে হবে। এবার আসি ভগবান স্বামীনারায়ণ কে ছিলেন। স্বামীনারায়ণ শাহজানন্দ স্বামী নামেও পরিচিত। তিনি ছিলেন একজন যোগী এবং একজন সন্ন্যাসী, যার জীবন ও শিক্ষা কেন্দ্রীয় হিন্দু প্রথাগুলির ধর্ম, অহিংসা এবং ব্রহ্মচর্যাকে পুনর্জীবিত করেছিলেন। তার অনুসারীরা তাকে ঈশ্বরের পাঠানো দূত বলে বিশ্বাস করত। তিনি 1781 সালে বর্তমানের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং 89 বছর বয়সে 1830 সালে বর্তমানের গুজরাটে তার মৃত্যু হয়। মন্দিরটি সাজানো হয়েছে 234টি পিলার, 9টি বিশাল গম্বুজ, 20,000টি মূর্তি ও হিন্দু দেবদেবী, সাধু আচার্যদের স্থাপত্য দিয়ে। গোটা মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর ও ইতালীয়র মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য এই যে মন্দিরের ভিতরে কোনো রকমের স্টিল বা কংক্রিট ব্যবহার করা হয়নি। হিন্দু সংস্কৃতি ও ভারতের ইতিহাসকে মিলিয়ে বিভিন্ন স্থাপত্য এবং হাতির স্থাপত্যও বানানো হয়েছে। প্রতিটি হাতির স্থাপত্যের ওজন প্রায় 3000 টন। প্রায় 148টা হাতির স্থাপত্য দিয়ে তৈরি করা হয়েছে গজেন্দ্রপীঠ। মন্দিরের ভিতরেই রয়েছে প্রদর্শনী হল, থিয়েটার, মিউজিক্যাল ফাউন্টেন, গার্ডেন অফ ইন্ডিয়া। এছাড়াও রয়েছে পদ্মফুলের ধাঁচে বিশালাকার সুদৃশ্য বাগান, যা যোগী হৃদয় কোমল নামে পরিচিত। এছাড়া রয়েছে নীলকান্ত অভিষেক, নারায়ণ সরোবর, একটা ফুড কোর্ট রয়েছে যেখানে সুস্বাদু নিরামিষ খাবার পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়। এছাড়া মন্দিরের বিভিন্ন প্রান্তে রয়েছে ফটোগ্রাফিক জোন। শুরুতেই বলেছিলাম ভিতরে কোনো ক্যামেরা, ফোন অ্যালাউ নয়, ওই জন্য ভিতরের কোনো ফটো বা ভিডিও তোলা সম্ভব হয়নি। এছাড়া এর ভিতরে রয়েছে কিছু দোকান যেখান থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আয়ুর্বেদিক প্রোডাক্ট, বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। ওখান থেকেই একটা বই আমরা নিজেদের জন্য কিনেছিলাম। আর আজকে যতটুকু ফটো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই এই বইটি থেকে পাওয়া।
মন্দিরের ফটোগ্রাফিক জোন থেকে আমরা একটা ফটো তুলেছিলাম, আমির, মামনি আর রাজ। সেই ফটোটাই একমাত্র রয়েছে ওখানকার স্মৃতি হিসাবে। আর সাথে রয়েছে একটা বই, আর সাথে রয়েছে দু চোখ ভরে উপভোগ করা ওই সৌন্দর্য। 1968 সালে বিএপিএস সংঘের প্রধান স্বামীনারায়ণ সন্ত যোগী মহারাজ অক্ষরধাম তৈরির প্রথম ইচ্ছা প্রকাশ করেন। তার ইচ্ছা ছিল যমুনা নদীর তীরে এই মন্দির তৈরি হবে। মন্দির তৈরির পরিকল্পনা যখন সবেমাত্র বাস্তবায়িত হতে চলেছে, ঠিক তখনই 1971-এ যোগী মহারাজের দেহবর্ষণ হয়। তারপর 1982 সালে পরবর্তী প্রধান স্বামী মহারাজ যোগী মহারাজের স্বপ্ন পূরণে ব্রতী হন। অবশেষে মন্দির নির্মাণের কাজ শুরু হয় 2000 সালে এবং তা শেষ হয় 2005 সাল নাগাদ। বলো কেমন দেখলে? ভিডিও করে বলে শেষ করা যাবে না যে কতটা। আমরা ভিতরে প্রায় 1 ঘন্টা ছিলাম, কারণ পুরো মন্দিরটা ঘুরতে সত্যিই 1 ঘন্টা টাইম লাগতো। আর তারপর একটু স্ন্যাক্স খেয়েছিলাম, তারপরে এই পার্কিংয়ে আসলাম, এখান থেকে গাড়িটা নিয়ে তারপর বেরোবো। এখন আমরা ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন মানে রাইসিনা হিলস ওই দিকটায় যাব। দেখা যাক আর কি কি জায়গা কভার করতে পারি। তারপর ওখান থেকে সোজা চলে এসেছি ইন্ডিয়া গেটে, যেটা দিল্লিতে ঘুরতে আসা দর্শকদের কাছে খুবই কমন একটা জায়গা। ইন্ডিয়া গেটে যাবার পথেই এই ছোট্ট কৃত্রিমভাবে তৈরি ঝিলটা পেলাম। এটা একটু অপরিষ্কার হয়েই ছিল, এটা আর একটু পরিষ্কার করে রাখা যেত, কিন্তু বেশ সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। ছোট ছোট মাছও ঘুরে বেড়াচ্ছিল ওখানে। তারপর ওটা পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। ইন্ডিয়া গেট দুটো আছে, একটা মুম্বাইতে আছে আর একটা দিল্লিতে আছে। ঠিক আছে, মুম্বাইতে একদম সমুদ্রের ধারে আছে, তাজ হোটেলের ঠিক সামনে। আর দিল্লিতে এই ওই পাশে সংসদ ভবন, আর জাস্ট এই পাশে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় একটি স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির একদম কেন্দ্রস্থলেই অবস্থিত। এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্য জায়গা। প্যারিসের আর্ক দে ট্রিউম্ফের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটি নকশা করেছিলেন স্যার এডউইন লুটিয়েন্স। আগে এই স্মৃতিসৌধটির নাম ছিল অল ইন্ডিয়া ওয়্যার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্ক আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি পুরো লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা। ইন্ডিয়া গেটের উচ্চতা 42 মিটার। ইন্ডিয়া গেটের সামনেই অবস্থিত আরেকটি স্মৃতিসৌধ হল অমর জওয়ান জ্যোতি, যা দিনরাত জ্বলে। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের স্মরণে ইন্ডিয়া গেটে যুক্ত হয়েছে এই অংশটি। অমর জওয়ান জ্যোতিতে একটি কালো মার্বেল সেনোটাফ রয়েছে, আর যার ব্যারেলে একটি রাইফেল রয়েছে। একটি সৈনিকের হেলমেট দ্বারা ক্রেস্ট করা রয়েছে। 18 শতকের মহাবলীপুরম প্যাভিলিয়ন অমর জওয়ান জ্যোতির কাঠামোকে অনুপ্রাণিত করে। অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধটির উদ্বোধন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 26 জানুয়ারি 1972 সালে করেছিলেন। ইন্ডিয়া গেটের ঠিক পিছন দিকেই নেতাজি সুভাষচন্দ্রের একটি মূর্তি করা আছে। উচ্চতা প্রায় 28 ফুট, কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। মহীশূর ভিত্তিক এই ভাস্কর্য অরুণ যোগীরাজ 2022 সালে এটি সম্পন্ন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একজন কমান্ডার হিসাবে চিহ্নিত করা হয়েছে এখানে। মূর্তি ভাস্করটিতে একটি সামরিক ইউনিফর্ম পরা, একটি লম্বা বেল্টযুক্ত জ্যাকেট, বুট এবং একটি টুপি, এবং তাকে সেলুটের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এই মূর্তিটাতে। পোর্টের ওখান দিয়ে, যেহেতু মুম্বাই পোর্ট দিয়ে ঢোকে, যেহেতু সেহেতু আমরা এখানে গেটওয়ে অফ ইন্ডিয়াকে নিয়ে কথা বলছিলাম, যেটা মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত। অনেকেরই এই ইন্ডিয়া গেট আর গেটওয়ে অফ ইন্ডিয়াকে নিয়ে একটু কনফিউশন থাকে। কথার প্রসঙ্গে বলে রাখি, মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া 1911 সালে কিং জর্জ V এবং কুনি মেরি মুম্বাই আগমনের স্মৃতি রক্ষার্থে নির্মাণ করেছিলেন। রাইসিনা হিলসের দিকে আর যাবো না, প্রচুর হাঁটতে হবে।
সো এখান থেকে গিয়ে গরম কিছু কিন্তু একটা খুব মার্কেট নেই, যাবে। মানে ছাওয়ায় দাঁড়ালে মানে ওয়েদার ভীষণ কমফোর্টেবল, কিন্তু রোদটার জন্য একটু কষ্ট হচ্ছে, আদারওয়াইজ ওয়েদার ইজ ভেরি কমফোর্টেবল। অলরেডি 3-4 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। দেখা যাক আর কি কি অ্যাক্টিভিটিস করা যায়। যাই করবো তোমার সাথে শেয়ার করবো। দিল্লি অ্যাকচুয়ালি দুদিনের ট্যুর। একদিনে লালকেল্লা, কুতুব মিনার, জামা মসজিদ আর যন্ত্রমন্তর করা যায়, আর একদিনে অক্ষরধাম, তো ইন্ডিয়া গেট, রাইসিনা হিলস, আমাদের লোটাস টেম্পল। যেহেতু আমাদের একদিনেরই ব্যাপার, সেহেতু আমরা লোটাস টেম্পল আর অক্ষরধামটাই করলাম। আমরা কিন্তু আজ থেকে 1 মাস আগে গিয়েছিলাম দিল্লি। যেহেতু আমি প্রত্যেক সানডে করে ভিডিও আপলোড করি, ওই জন্য একটা একটা করে ভিডিও আপলোড করতে করতে 1 মাস হয়েই গেল। আমার আগের ভিডিওগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে ঝটপট দেখে নাও, আর এই ভিডিওটা যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার অ্যান্ড লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম দিল্লি হাটে। দিল্লি হাট নিউ দিল্লিতে অবস্থিত একটি পেইড এন্ট্রি ওপেন এয়ার ফুড প্লাজা এবং ক্রাফট বাজার, যা দিল্লি পর্যটন এবং পরিবহন উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত। দিল্লির এই হাট সপ্তাহে 7 দিনই সকাল 10:30 থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয় নাগরিকদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, 12 বছরের কম বয়সীদের জন্য 20 টাকা, আর বিদেশিদের কাছ থেকে 100 টাকা এন্ট্রি ফি নেওয়া হয়। ওই যে বলেছিলাম, শপিং ছাড়া ঘোরাঘুরিটা ইনকমপ্লিটই থেকে যায়। আগের ভিডিওতে তোমাদের সরোজিনী মার্কেটটা আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম, তাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাবো দিল্লি হাট। এখানে পেয়ে যাওয়া যাবে হস্তশিল্প ও হ্যান্ডলুমের বিভিন্ন রকমের জিনিস, পাওয়া যাবে বিভিন্ন রকমের ডিজাইন শাড়ি, কুর্তি, চুড়িদার, পাওয়া যাবে হাতে তৈরি বিভিন্ন রকমের ব্যাগ, বিভিন্ন ক্যানভাস পেইন্টিং, জুয়েলারি, কাঠের তৈরি বিভিন্ন রকমের শোপিস, বিভিন্ন রকমের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে। সরোজিনী মার্কেটে যেমন খুব অল্প দামে অনেক অনেক জিনিস দেখেছিলাম, এখানে দামটা কিন্তু অতটা অল্প নয়। এখানে বেশ ভালো দাম, আর জিনিসগুলোর কোয়ালিটিও খুবই সুন্দর। দুটো মার্কেটের মধ্যে ডিফারেন্স যে দুটো মার্কেটেই গেছে সেই ঠিক করে বলতে পারবে। এই কমপ্লেক্সে প্রদর্শনী হলে হস্তশিল্প ও হ্যান্ডলুমগুলো প্রচার করে এই রকম বেশ অনেক কটাই শো অনুষ্ঠিত হয়। জিনিসপত্র বিক্রি করার জন্য একটি আবেদন প্রক্রিয়াও রয়েছে। বিভিন্ন রাষ্ট্র থেকে আসার জন্য বিভিন্ন জায়গা নির্ধারিত করা থাকে। বাইরের রাষ্ট্রগুলো থেকে আসা প্রায় 62টি স্টল রয়েছে এই দিল্লি হাটে। পুরো দিল্লি হাটটা ঘুরে দেখানো তো সম্ভব না একটা ভিডিওতে, তো আমি মোটামুটি দেখাচ্ছি, তোমরা প্রোডাক্টগুলো দেখে নিতে পারো। এই স্টলগুলোর দাম ছিল 1000 টাকা মতো, তাই আমার কাছে দামটা একটু বেশি কস্ট লেগেছে অন্য জায়গাগুলোর থেকে। তারপর একটু খাওয়া দাওয়া করলাম এখান থেকে। ঘুরে ঘুরে আমার পা ব্যথা হয়ে গেছিলো, তাই আমি একটু তাড়াতাড়ি হাট থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে একটু বাইরের ভিউটা নিলাম। দেখো, এইটা ছিল টিকিট কাউন্টার, তোমাদের ফার্স্টে তো দেখানো হয়নি। আর এইটা ছিল এন্ট্রি গেটটা, আর এটা ছিল পুরো কমপ্লেক্সটাই। প্রচুর বড় কমপ্লেক্স, মানে তুমি ঘুরে একদিনে পুরোটা যদি ঘুরতে যাও সেভাবে টাইম নিয়ে, তাহলে একটু শেষ করা চাপেরই ব্যাপার। তো চলো এবার বাইরের দিকে যাব। বাইরে আমাদের গাড়িটা পার্কিংয়ে আছে, ওখানে যাব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ করব, এখান থেকে সোজা বাড়িতে যাব। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের রবিবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।